পর্যন্ত বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজি নির্মূল না হবে, সন্ত্রাসী কার্যক্রম চিরতরে নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত আবু সাঈদ মুগ্ধের উত্তরসূরিরা তাদের যুদ্ধ বন্ধ করবে না। এই যুদ্ধ চালিয়ে যাবে বাংলাদেশের রাজপথে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রাম করছি, রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা শাহাদাত বরণ করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, বছরের পর বছর আমরা জেল কেটেছি, কোন অন্যায়ের কাছে মাথা নত করিনি। সামনের দিনেও আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, আমরা পুরো অপশক্তির কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঢাকা 4 আসন শ্যামপুর কদমতলী এলাকার ছাত্র শিবিরের সাথী ও সদস্যদের নিয়ে মত বিনিময় সভা করেছেন আমাদের জীবন্ত শহীদ দেলোয়ার ভাই, মোহাম্মদ দেলোয়ার ভাই। তো ওই সভায় তিনি বলেন যে যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল না হবে, শহীদের উত্তরসূরি বিপ্লবী ছাত্র জনতা ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা রাজপথে যুদ্ধ চালিয়ে যাবে। আপনারা জানেন যে এখন চিরুনি অভিযান চলতেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এরপরও কিন্তু গতকালকে এত পরিমাণ চাঁদা হয়েছে, গতকালকের যদি কয়েকটা নিউজ আপনাদের দেখায়, আপনারা এই পাশে দেখেন, আমি কথা বলি, আপনারা দেখেন যে এদিকে চিরুনি অভিযান চলতেছে, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সবার চিরুনি অভিযান চলতেছে, কিন্তু তারপরও গতকালকে শুধু দেখেন কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এগুলো তো আপনাদের ফটোকার্ড দেখাচ্ছি, ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে চাঁদাবাজির। তো কোনোভাবে এদেরকে আটকানো যাচ্ছে না। এর মধ্যে আবার বিএনপি নেতা মঈন খান বলেছে যে আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, এগুলো আমরা শুনতে চাই না, মানতে চাই না, দ্রুত নির্বাচন চাই। চিন্তা করতে পারেন এই সময়ে এসে, বর্তমানে এই সময়ে এসে পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষ মারা হচ্ছে, তারপরে মসজিদের ইমামকে গুলি করে হত্যা করে পায়ের রক কেটে দেওয়া হচ্ছে। সেই সময়ে এসে নাকি নির্বাচন এখনই দিতে হবে, দ্রুত নির্বাচন দিতে হবে। এই বিএনপি নেতাদের মাথার ভিতরে কিছু আছে, নিজের দলের লোকদেরকে এরা ঠিক করতে পারতেছে না, এরা দ্রুত নির্বাচন চায়। বলতেছে কি আগে সংস্কার, বিচার, এগুলো এখন শুনতে চাই না, তারপর নির্বাচন, এটা শুনতে চাই না। তো প্রিয় দর্শক, ওই অনুষ্ঠানে দেলোয়ার ভাই আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো বেশি দেরি করব না, চলুন আমরা দেলোয়ার ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের এই সবুজ চত্বরকে যারা নিজেদের রক্তে রঞ্জিত করেছেন, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেলাম, খুনি হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, আমরা সেই সমস্ত ভাই এবং বোনদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, এর উত্তম যা তাদেরকে দান করুন। 711 খ্রিস্টাব্দে 21 বছরের একজন টকবকে যুবক, নাম তার তারিক বিন জিয়াদ, যার নেতৃত্বে 7000 সৈন্যের একটি দল নিয়ে তিনি স্পেন বিজয়ের লক্ষ্যে তিনি উপনীত হয়েছিলেন স্পেনের উপকণ্ঠে, এবং সেই যুদ্ধে প্রাণপণ লড়াই করে তিনি সেখান থেকে বিজয় নিয়ে স্পেনের উপকণ্ঠে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন, ইসলামের বিজয়কে নিশ্চিত করেছিলেন। 712 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে 17 বছরের একজন টকবকে যুবকের নেতৃত্বে একটি বড় অভিযান পরিচালিত হয়েছিল, যে অভিযানে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের নিয়ন্ত্রণে এসেছিল। সেই টকবকে 17 বছরের যুবকের নাম হলো মোহাম্মদ বিন কাসিম। এরপরে যদি আমরা আপনাদের ইতিহাস শোনাই, তাহলে 1453 খ্রিস্টাব্দে 18 বছর বয়সের একজন টকবকে যুবক, তরুণ, নাম তার উসামা ইবনে জায়েদ। আপনারা জানেন মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শাহাদাত বরণ করেছিলেন। প্রথম সেনাপতি যায়েদ রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সেনাপতি হলো হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় সেনাপতি হলো হযরত কি নাম, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন সেনাপতি পর্যায়ক্রমে সেখানে শাহাদাত বরণ করেছিলেন। এই যুদ্ধের পরবর্তী সময়ে আমাদের প্রিয় রাসূল, প্রিয় নেতা, এই যুদ্ধের শাহাদাত বরণকারী 3 সেনাপতির শাহাদাতের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য যে সৈন্যবাহিনী রেডি করলেন, যে যুদ্ধের প্রস্তুতি নিলেন, এই যুদ্ধের জন্য যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো, মাত্র 18 বছরের একজন টকবকে তরুণ যুবক, নাম তার হলো হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু। এইভাবে ইসলামের ইতিহাসে তরুণরা, যুবকরা ইসলামের বিজয় অর্জন করেছেন।
বড় বড় যুদ্ধে তারা সেনাপতির ভূমিকা রেখে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে এনেছে। এর পরবর্তী বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে 1952 সালের যে ভাষা আন্দোলনের ইতিহাস জানি, এই ভাষা আন্দোলনের ইতিহাস রচনা করেছিল এদেশের তরুণ এবং ছাত্র ভাইরা, যারা নিজেদের তরতাজা রক্ত ঢেলে দিয়ে জীবনকে উৎসর্গ করে বাংলাদেশের মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলাকে ছিনিয়ে এনেছিল এদেশের তামাম তরুণ এবং যুবক ভাইরা। এরপরে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময় যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো 81 থেকে 90 পর্যন্ত, এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল এদেশের ছাত্র সমাজ, এদেশের যুবকরা, এদেশের তরুণরা, যারা রাজপথে সংগ্রামী ভূমিকা পালন করে নিজেদের রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলেন, স্বৈরতন্ত্র মুক্ত করেছিলেন, এরশাদ মুক্ত করেছিলেন। সেই আন্দোলনের মূল কারিগর, মূল ভূমিকায় ছিল এদেশের ছাত্র সমাজ। এবং সর্বশেষ আমরা জানি, একেবারে আমাদের 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো যখন খুনি হাসিনা, ফ্যাসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যখন কাঙ্ক্ষিত সফলতা পেতে যখন ব্যর্থ হয়েছিল, তখন আবারও বাংলাদেশের মানুষের সামনে ত্রাণকর্তা হিসেবে দেশের ছাত্র সমাজের আবির্ভাব ঘটেছে, যারা দীর্ঘ সময় নয়, মাত্র 1 মাসের লড়াই সংগ্রাম করে, আন্দোলন করে বাংলাদেশ থেকে খুনি হাসিনাকে বিতাড়িত করে নতুন করে আবার বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে আসলো। প্রিয় ভাই আমার, এইভাবেই যুগে যুগে তরুণরা, যুবকরা যখন কোন আন্দোলনের দায়িত্ব গ্রহণ করে, সেই আন্দোলন কখনো বিফলে যায় না, সে আন্দোলন কখনো পরাজিত হয় না, সে আন্দোলন বিজয় অর্জন করেই করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা আবু সাঈদের উত্তরসূরি, আমরা মুগ্ধের উত্তরসূরি। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের আবু সাঈদ এবং মুগ্ধরা আমাদেরকে শিখিয়ে গেছে বুকে গুলি ধারণ করে অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয় আমাদের কাছে শিখিয়ে গেছে। তারা শিখিয়ে গেছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। তারা যেই উদ্দেশ্য, যেই লক্ষ্যকে সামনে রেখে তারা যুদ্ধ শুরু করেছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই যুদ্ধ হয়তো সাময়িক, হয়তো স্থগিত হয়েছে, সাময়িক বিজয় হয়েছে, কিন্তু চূড়ান্ত বিজয় এখন পর্যন্ত আমরা পাই নাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজি নির্মূল না হবে, টেন্ডারবাজি চিরতরে নির্মূল না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাস চিরতরে নির্মূল না হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম চিরতরে নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত আবু সাঈদ মুগ্ধের উত্তরসূরিরা তাদের যুদ্ধ বন্ধ করবে না। এই যুদ্ধ চালিয়ে যাবে বাংলাদেশের রাজপথে ইনশাআল্লাহ। প্রায় 12 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটার হলো দেশের তরুণ এবং যুবকরা, যারা দীর্ঘ 15 বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। শুধুমাত্র তারা দেখেছে বিনা ভোটে নির্বাচিত সরকার, তারা দেখেছে দিনের ভোট রাতে দেওয়ার কালচার, তারা শুধুমাত্র দেখেছে আমি নামি নির্বাচনী ব্যবস্থা। এবার এই 3 ব্যবস্থাকে পরাজিত করে আগামীতে তারা একটি সুন্দর, গ্রহণযোগ্য এবং মানুষের জন্য একটি নিরাপদ নির্বাচনী ব্যবস্থা দেখতে চায়। এই জন্য ছাত্র ভাইদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে সচেতন থাকতে হবে। নির্বাচনকে নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে। এক শক্তিকে আমরা পরাজিত করেছি, আরেকটি শক্তি কোনোভাবে চেরতনভাবে সেই আওয়ামী মার্কার নির্বাচন দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এদেশের ছাত্র সমাজ, আবু সাঈদ মুগ্ধের উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশের সেই ফ্যাসিবাদের উত্তরসূরিদের আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। আগামী নির্বাচনে সন্ত্রাসকে না বলবে দেশের ছাত্র সমাজ। আগামী নির্বাচনে টেন্ডারবাজদেরকে না বলবে দেশের ছাত্র সমাজ। আগামী নির্বাচনে সন্ত্রাসকে না বলবে দেশের ছাত্র সমাজ। আগামী নির্বাচনে নব্য ফ্যাসিবাদদেরকে না বলবে দেশের ছাত্র সমাজ ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, বিচার সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হবে না, যতক্ষণ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না,
যতক্ষণ পর্যন্ত শহীদ এবং আহতদের ফ্যামিলির পুনর্বাসন হবে না, যতক্ষণ পর্যন্ত প্রবাসীদের ভোট নিশ্চিত হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন এদেশের ছাত্র সমাজ মেনে নেবে না, নেবে না, নেবে না। এজন্য আগামী নির্বাচনে আমাদের দৃঢ় বিশ্বাস, এদেশের ছাত্র সমাজ যা চায়, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে তাই চায়। ছাত্র সমাজ এবং জামাত ইসলামী চাওয়া যেহেতু এক, সুতরাং আগামী নির্বাচনে ছাত্র সমাজ জামাত ইসলামীর সাথেই থাকবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত সংস্কারের কোন অগ্রগতি আমরা দেখিনি, বিচারের কোন অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখিনি, লেভেল প্লেইং ফিল্ডের কোন আমরা অগ্রগতি দেখিনি। যেখানে এখন পর্যন্ত একটি রাজনৈতিক দলের নেতারা বলে আমাকে কেউ শপথ না দিলে আমি নিজে নিজেই শপথ নিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসবো, সেই দেশে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হয় এদেশের মানুষ সেটি বুঝতে আর বাকি থাকে না। চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে, হাতে নাতে ধরা খেয়েছে, তাদের কাছে টাকা পাওয়া গেছে। এরপরে ভ্রাম্যমাণ আদালত যখন তাদের বিরুদ্ধে যখন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, তাৎক্ষণিকভাবে তাদেরকে যখন সাজা দিয়েছে, তাদেরকে যখন থানায় নিয়ে আসা হয়েছে, দেশের মানুষ বিস্ময়ের সাথে লক্ষ্য করলো রাতের বেলা অন্ধকারে সেই দলের সন্ত্রাসী নেতা কর্মীরা থানায় হামলা চালিয়ে সেই সমস্ত চাঁদাবাজ আসামিদেরকে সেখান থেকে ছিনতাই করে নিয়ে গেছে। এই যদি হয় হলো আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, আগামী নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার হলো নিরপেক্ষ নির্বাচন কমিশনার। এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি। আগামী দিনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হলো আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিরপেক্ষতা দেখাতে পারেনি, বরঞ্চ প্রত্যেকটি জায়গায় একটা রাজনৈতিক দলের অনুগত হয়ে তারা সব জায়গায় কাজ করছে, মামলা বাণিজ্যে তারা লিপ্ত হয়েছে। সুতরাং এই নির্বাচন কমিশনের অধীনে, এই আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে হতে পারে না, সেই নির্বাচন কখনো নিরপেক্ষ হবে না। এই জন্য আমরা বলেছি সংস্কার হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। যেই ফ্যাক্টর গুলো হলো সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন, প্রত্যেকটি ফ্যাক্টরকে আগে সংস্কার করে একটা লেভেলে আনতে হবে, নিরপেক্ষ বানাতে হবে, তারপরেই তাদের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুষ্ঠু হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আজকে একদিকে যেভাবে নির্বাচনের প্রস্তুতি আমরা নেব, অপরদিকে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা রাজপথে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 15 বছর লড়াই সংগ্রাম করছি, রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা শাহাদত বরণ করেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, বছরের পর বছর আমরা জেল কেটেছি, কোন অন্যায়ের কাছে মাথা নত করিনি। সামনের দিনেও আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, আমরা পুরো অপশক্তির কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনে সুন্দর গ্রহণযোগ্য ইলেকশনের পরিবেশ তৈরি করার জন্য সংগঠনের পক্ষ থেকে 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই জাতীয় সমাবেশ শুধুমাত্র সোহরাওয়ার্দী নয়, পুরো ঢাকা মহানগরী জুড়ে সমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং এই সমাবেশের মধ্য দিয়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝিয়ে দিতে চাই, আগামীতে যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি না হয়, তাহলে বাংলাদেশে কোন ধরনের নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। সবাইকে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেলোয়ার ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।